দেখবে। দেখো এখানে কী বলছে, 3টি ঘন্টা একবার একসাথে বাজার পর তারা কী করছে 10, 12, 15 সেকেন্ড অন্তর বাজতে থাকে। কতক্ষণ পর তারা আবার একসাথে বাজবে। তো তোমাদের আমি বলেছিলাম এই টাইপের অঙ্ক যদি এক্সামে আসে তোমরা চোখ বন্ধ করে যে সংখ্যাগুলো দেওয়া আছে তাদের এলসিএম করবে। তো 10, 12 আর 15 কিন্তু কী করবে, এলসিএম করবে। তো এখন যদি আমি এটাকে প্রত্যেকটাকে 2 দিয়ে ভাগ করি, তাহলে 10কে 2 দিয়ে ভাগ করলে 5 বার যাবে, 12কে 2 দিয়ে ভাগ করলে 6 বার যাবে, আর 15কে 2 দিয়ে ভাগ করা যায় না, তো 15 অ্যাজ ইট ইজ সেম থাকলো। এরপরে দেখো আমি 5 দিয়ে ভাগ করছি, 3 দিয়েও করা যায়, তো পরে করে নেবো, সমস্যা নেই। 5 দিয়ে 5কে ভাগ করলে 1 বার যাবে, 6কে করা যাবে না, 15কে করলে 3 বার যাবে। এরপরে দেখো যদি 3 দিয়ে আমি করি তাহলে কতবার যাচ্ছে, 6কে করলে 2 বার যাবে, 3কে করলে 1 বার যাবে। তো যে সংখ্যাগুলো আছে সেগুলোকে শুধুমাত্র আমাদের গুণ করতে হবে। তো কী কী সংখ্যা আছে দেখো, 2 আছে 2 বার, 3 আছে 1 বার, আর 5 আছে 1 বার। তো 3 5 15, 15 দুগুণে 30, 30 দুগুণে 60। তো সবগুলোকে গুণ করলে আমরা কী পাবো, 60। আর এটা আমরা কিসে পাবো, দেখো প্রত্যেকটা সংখ্যা কিন্তু সেকেন্ডে দেওয়া ছিল, এখানে দেখো সেকেন্ড অন্তর বাসে থাকে, তো আমরা এটা পেলাম 60 সেকেন্ড। তো আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি। তো এই টাইপের অঙ্ক কিন্তু ডব্লিউপি কনস্টেবলের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি এর আগের দিনও করিয়েছি, আজকেও দেখো লেডি কনস্টেবল এসছে, প্রত্যেকটা কনস্টেবল পরীক্ষায় এই অঙ্ক থাকে। তো তোমরা অবশ্যই এই টাইপের অঙ্ক আসলে ভুল করবে না। পরের প্রশ্ন দেখো, একটি ক্যাম্পে 800 জন লোকের 20 দিনে খাওয়ার মজুদ ছিল, ঠিক আছে, কিন্তু ক্যাম্পে কতজন লোক ছিল, 640 জন, তাহলে ওই খাবার দিয়ে 640 জন লোকের কতদিন চলবে। ওকে, তাহলে 800 জন লোকের যে খাবার 20 দিন চলে, 600 জন লোকের সেই খাবার বেশি দিন চলবে। তাহলে এটা ওয়েকিং নিয়মেও করতে পারো যে 800 জন লোকের চলে 20 দিনে, একজন লোকের চলবে কম দিনে, একজন লোকের বেশি দিনে চলবে, আর 640 জন লোকের সেই হিসেবে কম দিন চলবে। তো 20 × 800 বাই হচ্ছে 640। তো এইভাবে করবে। কি বলছি, আবার বলছি দেখো, 800 জন লোকের যে খাবার 20 দিন চলে, একজন লোকের সেই খাবারে বেশি দিন চলবে। একের সাপেক্ষে 640 জন লোকের কম দিনে চলবে, কম হলে ভাগ হয় আর বেশি হলে গুণ হয়। তার মানে আমরা কী করে দেবো, নিচে 640। তাহলে দেখো এই শূন্য কাটলো, 5 ষোলো 80, 4 ষোলো 64, 4 5 20, 5 5 25 দিন। তাহলে 640 জন লোকের ওই খাবার কতদিন চলবে, 25 দিন চলবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওয়েকিং নিয়মের মতোই 800 জন লোকের চলে যে খাবার 20 দিন, 800 এর সাপেক্ষে একজন লোকের চলবে বেশি দিনে, একের সাপেক্ষে আমাদের 640 জন বের করতে হবে, তাদের কম দিন চলবে, কম হলে ভাগ হয়, তাহলে 20 × 800 বাই হচ্ছে 640। একদম ইজি অঙ্ক, এই টাইপের অঙ্ক কিন্তু ভুল করবে না। তো গাইস পরের প্রশ্নটা দেখো, পরিমিতি থেকে দিয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তোমাদের বারবার করে বলছি, পরিমিতি থেকে তোমাদের আয়তক্ষেত্রটা চ্যাপ্টারটা দেখে গেলেই 2 থেকে 3টে কমন প্রশ্ন পাবে। তো আয়তক্ষেত্র এই চ্যাপ্টারটা তোমরা দেখে যেতে ভুলবে না, আমিও করে দেবো, এখানে কোনো চাপ নেই। দেখো কি বলছে, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এত দেওয়া আছে 460 বর্গমিটার। যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের থেকে 15% বেশি হয় তবে আয়তক্ষেত্রটির প্রস্থ কত। তাহলে দেখো এখানে আমাদের কী কী আছে, ক্ষেত্রফল দেওয়া আছে আর দৈর্ঘ্য প্রস্থের থেকে কত % বেশি সেটা দেওয়া আছে। তো দেখো প্রথমে আমাদের যে পার্সেন্টেজ দেওয়া আছে তাকে আমরা ভগ্নাংশ করে নেব। তো 15%কে ভগ্নাংশ করতে গেলে 15%-এর জন্য নিচে 100 আসে, ব্যাস। এবারে কাটাকাটি করলে কত হচ্ছে, দেখো 3 5 15, 5 20 100। তো আমরা ভগ্নাংশ করে নিলাম 3/20। তো এই যে 20টা পেলাম এটা হচ্ছে প্রস্থ, ঠিক আছে, এই যে 20টা পেলাম এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রস্থ, ব্রেথ বি। তাহলে বি ইকুয়াল টু আমরা পেয়েছি কত, 20। আর দৈর্ঘ্য প্রস্থের থেকে বেশি বলেছে, তাহলে লেন্থ কী হবে, 20 আর উপরে যে 3 পেয়েছি তাদের যোগফল 23 অনুপাত। তো এগুলো কী পাচ্ছি, অনুপাতে পাচ্ছি। আমরা সবাই জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, লেন্থ ইন্টু ব্রেথ। তাহলে লেন্থ কত, 23 অনুপাত, আর প্রস্থ হচ্ছে 20 অনুপাত। তো গুণ করলে আমরা কত পাবো, গুণ করলে পাবো হচ্ছে 460 অনুপাত। এই 460 অনুপাতের ভ্যালু দেওয়া আছে, ক্ষেত্রফল কত দেওয়া আছে, 460 বর্গ মিটার। তো 460 অনুপাতের ভ্যালু কত, 460। 1 অনুপাতের ভ্যালু তাহলে 1 হয়ে যাবে। আমাদের বলেছে আয়তক্ষেত্রটির প্রস্থ কত, তো প্রস্থ কত পেয়েছি আমরা, 20 অনুপাত। তাহলে 1 অনুপাতের ভ্যালু যদি 1 হয় তাহলে 20 অনুপাতের ভ্যালু 20, 1 কে 20 হয়ে যাবে। তো আয়তক্ষেত্রটির প্রস্থ কত, 20 মিটার। আশা পরের প্রশ্ন, নৌকা ও স্রোত থেকে দিয়েছে, একটি নৌকা স্রোতের অনুকূলে 6 মিনিটে 1 কিলোমিটার যায়। তাহলে একটি নৌকা স্রোতের অনুকূলে 6 মিনিটে কত কিলোমিটার যাচ্ছে, 1 কিলোমিটার। তো আমরা যদি একে 60 মিনিট করে নিই, ঘন্টায় যদি করে নিই, তাহলে 6কে 60 করতে গেলে 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে 60 মিনিটে কত কিলোমিটার যাবে, তো এখানে 1কেও 10 দিয়ে গুণ করবো, কারণ 6কে 10 দিয়ে গুণ করেছি, তো একেও 10 দিয়ে গুণ করতে হয়। তো 60 মিনিটে যাবে 10 কিলোমিটার। তো একটা জিনিস, যারা অঙ্ক পারো না তারাও বোঝার চেষ্টা করো, 6 মিনিটে যদি 1 কিলোমিটার যায় তো 60 মিনিটে বেশি যাবে, বেশি সময় নিচ্ছে বেশি যাবে। তুমি 6 মিনিটে যদি 1 কিলোমিটার যাও তাহলে তুমি 1 ঘন্টায় বেশি দূরে যাবে, এটা কিন্তু কঠিন কিছুই না। তো 60 মিনিটে 10 কিলোমিটার যাচ্ছে। তো স্রোতের অনুকূলে মানে ডাউন স্ট্রিম, তা আমি ডি দিলাম, ডাউন স্ট্রিমে কত কিলোমিটার যাচ্ছে, 10 কিলোমিটার। আর বলছে স্রোতের প্রতিকূলে ঘন্টায় মানে আপ স্ট্রিমে কতটা যায়, 6 কিলোমিটার যায়।
তাহলে স্রোতের প্রতিকূলে আপস্ট্রিমে যাচ্ছে 6 কিলোমিটার। এখন বলছে স্রোতের গতিবেগ কত। তাহলে এই যদি স্রোতের প্রতিকূলে ডিস্টেন্স দেওয়া থাকে আর স্রোতের অনুকূলে যদি দেওয়া থাকে ডিস্টেন্স, তাহলে তুমি স্রোতের গতিবেগ কীভাবে বের করবে? স্রোতের গতিবেগ বের করার নিয়ম হচ্ছে ডাউন স্ট্রিম ডিস্টেন্স মাইনাস আপস্ট্রিম বাই 2, তার মানে কত হচ্ছে 4/2 ইকুয়াল টু 2। তো স্রোতের গতিবেগ কী হয়ে যাবে? 2 কিলোমিটার প্রতি ঘন্টা। এখন যদি এখানে বলতো যে স্রোত না বলে নৌকা, ঠিক আছে, বোট, নৌকার গতিবেগ কত, তাহলে কী হতো? এই ডাউন স্ট্রিম প্লাস আপস্ট্রিম মানে প্রতিকূলের ডিস্টেন্স আর অনুকূলের ডিস্টেন্স দুটো যোগ হয়ে 2 দিয়ে ভাগ হবে, তার মানে 16/2, তার হয়ে গেল 8 কিলোমিটার। তো নৌকার বললে 8 কিলোমিটার হতো, যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। আর এখানে কি বলেছে? স্রোতের বলেছে। স্রোতের বললে এই যে স্রোতের প্রতিকূলে আর অনুকূলের গতিবেগ বিয়োগ করে ডিস্টেন্স বিয়োগ করে তারপরে 2 দিয়ে ভাগ করতে হবে। সিম্পল ইন্টারেস্ট থেকে 2 থেকে 3টে কোশ্চেন থাকবে বারবার, আমি প্রত্যেকবার কিন্তু ভিডিওতে বলি। কোনো টাকা 20 বছরে সুদে আসলে 3 গুণ হয়, বার্ষিক সুদের হার কত? তাহলে আসল প্রিন্সিপাল মনে করো 100 টাকা ছিল, সুদে আসলে কত হয়েছে অ্যামাউন্ট? সুদে আসলে হয়েছে 300 টাকা। তার মানে কত? ছিল 100 টাকা, হয়েছে 300 টাকা, তো সুদ পেয়েছে কত? 200 টাকা। সুদ 200 টাকা পেয়েছে। বার্ষিক সুদের হার বের করতে হবে। তো টাইমটা এখানে তোমরা পাচ্ছ 20 বছর। তো ফর্মুলা তোমরা জানো, সুদের হার আর ইকুয়াল টু I × 100/PT, এটাই হচ্ছে রেট অফ ইন্টারেস্টের ফর্মুলা। তো আই কত দেওয়া আছে? আই পেয়েছি আমরা 200 × 100, আর প্রিন্সিপাল কত পেয়েছি? 100, আর টাইম কত? টাইম হচ্ছে 20 বছর। এটাই পার্সেন্ট দিয়ে দাও এই সাইডে। 100 কেটে গেল, 20 × 10 = 200। তো রেট অফ ইন্টারেস্ট কী পেলাম? 10%। রেট অফ ইন্টারেস্ট 10%, অপশান নাম্বার বি। তোমরা সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে এই ফর্মুলাটা মনে রেখো, I = PTR/100। এখান থেকে যার ভ্যালু বলবে তোমরা তার ভ্যালু বের করতে পারবে। এখান থেকে আমাদের আর এর ভ্যালু বলেছিল, তাই আমরা কী করলাম? R = এই I × 100 করেছি, বাই নিচে কী হলো? PT। তো সবগুলো ভ্যালু বসিয়ে আর এর মান পেয়ে গেছি। তো কঠিন কিছুই নেই, জাস্ট এই একটা ফর্মুলা মনে রাখলেই তোমরা সিম্পল ইন্টারেস্টের সব অঙ্ক করে আসতে পারবে। I = PTR/100। এটা নাম্বার সিস্টেম থেকে এসছে অঙ্কটা। তো একটি সংখ্যাকে 899 দ্বারা ভাগ করলে 63 ভাগশেষ থাকে। সংখ্যাটিকে 29 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? তো এই অঙ্ক করতে গেলে জাস্ট এই যে বলেছে কত ভাগশেষ থাকবে? 63 ভাগশেষ থাকবে 899 দ্বারা ভাগ করলে। আর কি বললো? 29 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? তো আমাদের এই যে ভাগশেষ পাচ্ছি 899 দ্বারা ভাগ করে, এই 63কে আমাদের 29 দ্বারা ভাগ করলে উত্তর চলে আসবে। তো 29 দিয়ে ভাগ করলে কত হবে? 58। ভাগশেষ থাকছে কত? 5। তো রাইট অ্যান্সার হয়ে যাবে 5। এখন প্রশ্ন হচ্ছে কেন আমরা এই 63কে জাস্ট 29 দিয়ে ভাগ করলাম? তো আমি কিন্তু তোমাদের এই চ্যানেলে শর্টকাট করাই, প্লাস কেন হচ্ছে সেটাও দেখিয়ে দিই। একটা জিনিস দেখো, তোমরা সবাই কম বেশি জানো যে ভাজ্য ইকুয়াল টু কী হয়? ভাজক। আমি পুরোটা লিখছি না, ভাজক গুণিতক ভাগফল প্লাস হচ্ছে কী হয়? ভাগশেষ প্লাস ভাগশেষ। তো এটাই হয় ভাজ্য ইকুয়াল টু ভাজক গুণিতক ভাগফল প্লাস হচ্ছে ভাগশেষ। এখন দেখো, একটি সংখ্যাকে 899 দ্বারা ভাগ করছো, ধরে নাও সংখ্যাটি হচ্ছে x, সেই সংখ্যাটিকে তুমি কত দিয়ে ভাগ করছো? 899 দিয়ে ভাগ করছো। এখন 899 দিয়ে ভাগ করে তুমি ভাগশেষ পাচ্ছ কত? 63। এবার এখানে কিছু না কিছু তো একটা ভাগফল পাবে, ধরে নাও সেই ভাগফলটা কত? y। তার মানে এখানে ভাজ্য কত? x। তাহলে আমরা কি লিখতে পারি? ভাজ্য ইকুয়াল টু ভাজক কত? 899, যেটা দিয়ে আমরা ভাগ করি সেটাকে ভাজক বলে। আর ভাগফল এখানে কত? y, তাহলে গুণিতক y প্লাস ভাগশেষ কত? 63। তো এটাই হচ্ছে ওই সংখ্যা। এখন বলছে সেই সংখ্যাকে যদি আমি 29 দিয়ে ভাগ করি, এখানে দেখো কি হচ্ছে, এই সংখ্যাটাকে যদি 29 দিয়ে ভাগ করি, মানে দেখো 899 মানে আমরা জানি কিসের গুণফল? 899 মানে হচ্ছে 29 গুণিতক 31। তার মানে এই সংখ্যাটাকে যদি আমি 29 দিয়ে কাটি, তার কত বাদ যাবে? 31 বাদ যাবে। এবারে দেখো, এটা তো পুরোপুরি কেটে গেল, এই সাইডে পুরোপুরি 29 দিয়ে কেটে গেল, বাকি থাকছে কি? 63। এখন 63কে যদি আমি 29 দিয়ে ভাগ করি, তো ভাগশেষ কত পাবো? 5। তো এই কারণে আমরা জাস্ট সেকেন্ডের মধ্যে করার জন্য কি করি? এই যে 63, যেটা ভাগশেষ দেওয়া থাকবে 63 হোক বা যে কোনো সংখ্যা হোক, সেটাকে এই লাস্টের
যে ভাজক সেটা দিয়ে ভাগ করে দিই, করলে আমাদের ভাগশেষ চলে আসে। তো আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। এখানে দেখো, এখানে এই হচ্ছে পুরো সংখ্যা, সেই সংখ্যার 899 29 দিয়ে পুরোপুরি কেটে যাচ্ছে, তো এই পোর্শনটা পুরোপুরি কেটে গেল, বাকি থাকছে কি এই পোর্শন, তো এই পোর্শনকে ভাগ করলে ভাগশেষ কত থাকবে 5। তো এটাই হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কি বলছে, 20 পাতার একটি বইতে একটি পাতা হারিয়ে গেছে, বাকি পাতাগুলোর নম্বরের সমষ্টি 195 হলে হারিয়ে যাওয়া পাতাটির নম্বর সংখ্যা দুটি কত? এখন দেখো, একটা বইয়ে কটা পাতা আছে, 1 2 3 4 এরকম করে টোটাল 20টা পাতা আছে। তো একটা বইয়ের পাতা হারিয়ে যাওয়ার পরে বাকি পাতাগুলোর সমষ্টি দেওয়া আছে কত, 195। এখন দেখো 1 2 3 4 5 এই করে 20টি সংখ্যার যে সমষ্টি আমরা সবাই জানি, প্রথম n সংখ্যক পদের সমষ্টি তোমরা জানো, এইরকম সূত্র দেখেছো অলরেডি। কি হয় সূত্রর, n ইন্টু n প্লাস 1/2। ঠিক আছে, প্রথম n সংখ্যক পদের সমষ্টি বের করার সূত্র। তো আমাদের এখানে লাস্ট যেটা আছে 20, এটাই হচ্ছে n এর ভ্যালু। তো n এর ভ্যালু যদি 20 হয়, ইন্টু 20 প্লাস 1 21/2, তার মানে কত হচ্ছে 10 দুগুণে 20, 210। তো 1 থেকে 20 পর্যন্ত পৃষ্ঠাগুলো যদি আমরা যোগ করি, টোটাল কত পাবো, সমষ্টি 210 পাবো। বাট পাচ্ছি কত, পাচ্ছি হচ্ছে 195। কিছু পৃষ্ঠা, একটা পেজ হারিয়ে গেছে, কম হয়েছে কত, 15 কম হয়েছে। এখন অপশান চেক করো, এই যে দুটো অপশান দিয়েছে এর মধ্যে 9 আর 10 যোগ করলে কত হয় 19, 5 আর 6 যোগ করলে হয় 11, 11 আর 12 যোগ করলে হয় কত 23, বা 7 আর 8 যোগ করলে কত হবে 15। তো হারিয়ে যাওয়া পাতাটির নম্বর সংখ্যা কত, 7 আর 8। তো হারিয়ে যাওয়া পাতাটির নম্বর সংখ্যা কত হয়ে যাবে, 7 8। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো ব্যবসায় 7,000 টাকা মোট মূলধনের মধ্যে রাম শ্যামের থেকে 200 টাকা বেশি এবং শ্যাম যদুর থেকে 400 টাকা বেশি বিনিয়োগ করে। তো আমরা এখানে লিখলাম যদু, শ্যাম আর রাম। যদু যদি x টাকা বিনিয়োগ করে, তাহলে যদুর থেকে শ্যাম x প্লাস 400, আর রাম শ্যামের থেকে 200 টাকা। তো শ্যাম যদি x প্লাস 400 হয়ে থাকে, তাহলে রাম কত হবে, x প্লাস 400 প্লাস 200 মানে টোটাল x প্লাস 600 হয়ে গেল। তো এটাই তারা বিনিয়োগ করছে, আর এটার ভ্যালু কত দেওয়া আছে, 7,000 টাকা। তার মানে আমরা কি লিখতে পারি, x প্লাস x প্লাস x 3x আর 400 প্লাস 600 1000, কত হলো 7,000 ইকুয়াল। তার মানে আমরা এখানে কি বলতে পারি, 3x ইকুয়াল টু 6000, আর x ইকুয়াল টু 6000কে তুমি 3 দিয়ে যদি কাটো কত পাবে, 2000 পাবে। তার মানে যদু কত টাকা বিনিয়োগ করেছে, 2000 টাকা, আর শ্যাম 2000 প্লাস 400 2400, আর রাম হচ্ছে 2000 প্লাস 600 2600। এখন এটাকে তোমরা ছোটো করতে পারো, দুটো জিরো ক্যান্সেল করো, 2 দিয়ে কাটলে 10 12 আর হচ্ছে 13। এটাই হচ্ছে তাদের মূলধন। ঠিক আছে, এটাই হচ্ছে তাদের কি, মূলধন, প্রিন্সিপাল। আর আমি তোমাদের বলেছি, যদি টাইম কনস্ট্যান্ট থাকে তাহলে যে টাকা তোমরা ইনভেস্ট করছো, ইনভেস্টমেন্ট ইন্টু টাইম ইকুয়াল টু প্রফিট, তাহলে ইনভেস্টমেন্ট টাইম কনস্ট্যান্ট থাকলে ডিরেক্টলি প্রপোর্শনাল হয়। ইনভেস্টমেন্ট প্রফিটের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল হয়, তাহলে যে টাকাটা তারা ইনভেস্ট করছে সেটাই তাদের প্রফিটের রেশিও। তো টোটাল প্রফিট 3500 টাকা, আর এটা যদি তাদের প্রফিটের রেশিও হয় যদু 10 অনুপাত, শ্যাম 12 আর রাম 13, টোটাল কত হয়ে যাচ্ছে, টোটাল 35 হচ্ছে। তো 35-এর ভ্যালু কত দেওয়া আছে, 35-এর ভ্যালু দেওয়া আছে 3500 টাকা। একের ভ্যালু কত হবে, 100 টাকা। আর কি বলছে, রাম কত লভ্যাংশ পাবে, রামের লভ্যাংশ অনুপাত কত 13, আর 1 অনুপাতের ভ্যালু 100 হলে 13 অনুপাতের ভ্যালু কত হবে, 1300 টাকা। তো রামের লভ্যাংশ হচ্ছে 1300 টাকা। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। পরের প্রশ্ন তোমাদের আমি বারবার করে বলছি, রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র থেকে অঙ্ক থাকবে, রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র আর স্কোয়ার বর্গক্ষেত্র থেকে, স্কোয়ার থেকে আর রেক্ট্যাঙ্গেল থেকে দুটো অঙ্ক অবশ্যই কমন থাকবে। একটি আয়তক্ষেত্রের পরিসীমা এত, যদি দৈর্ঘ্য 10 মিটার কমালে আর প্রস্থ 10 মিটার বাড়ালে একটি বর্গক্ষেত্রে পরিণত হয়। তাহলে একটা আয়তক্ষেত্রকে কি করছো, 10 মিটার দৈর্ঘ্য কমালে আর প্রস্থ 10 মিটার বাড়ালে সেই আয়তক্ষেত্রটি একটা বর্গক্ষেত্র হয়ে যাচ্ছে। তো আমরা জানি বর্গক্ষেত্রে সব বাহু সমান হয়, আমরা ধরে নিলাম এই বাহুটা যদি x হয়, এটা x হবে, এটা x হবে। তা আর আয়তক্ষেত্রে যদি এটা লেন্থ হয়, লেন্থ আমরা কি করছি, 10 মিটার কমাচ্ছি, তার মানে x মাইনাস, যদি লেন্থ আয়তক্ষেত্রে x প্লাস 10 হয়, x প্লাস 10, আর প্রস্থ 10 মিটার বাড়ালে, আর প্রস্থ যদি আমরা আয়তক্ষেত্রে x মাইনাস 10 ধরি, একটা জিনিস বোঝার চেষ্টা করো, আয়তক্ষেত্রে প্রস্থ কি ধরলাম, x প্লাস 10। এখন x প্লাস 10কে যদি আমি 10 মিটার কমাই তাহলে কি পাবো, x পাবো, পেয়েছি তো।
আর প্রস্থ এক্স মাইনাস 10, প্রস্থকে যদি আমি 10 বাড়াই তাহলে কি পাবো, এক্স পাবো। সেই কারণে বর্গক্ষেত্রে 4টে বাহু সমান হয়ে গেছে। তাহলে আমাদের আয়তক্ষেত্রের যে দৈর্ঘ্য ছিল এক্স প্লাস 10 আর প্রস্থ ছিল এক্স মাইনাস 10, এখান থেকে আমরা এটাকে 10 কমিয়েছি, পেয়েছি এক্স, এখান থেকে 10 বাড়িয়েছি, পেয়েছি এক্স। তো আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান হয়, তো এটাও এক্স প্লাস 10 হবে আর এটাও এক্স মাইনাস 10 হবে। আর এই 4টে বাহুর যোগফলই হচ্ছে আয়তক্ষেত্রের কি, পরিসীমা। 4টে বাহুর যোগফল হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা। তো এই 4টে বাহু যোগ করলে দেখো এই 10 ক্যান্সেল হলো, এই 10 ক্যান্সেল হলো, আলটিমেটলি থাকছে 4x। আর 4xের ভ্যালু কত দেওয়া আছে, 160। এক্সের ভ্যালু হয়ে যাবে 160কে 4 দিয়ে ভাগ করো 40। এখন এক্সের ভ্যালু 40 হলে এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত, এক্স প্লাস 10 50, আর প্রস্থ কত, এক্স মাইনাস 10 30। আমরা সবাই জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য লেন্থ ইন্টু ব্রেথ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, লেন্থ হচ্ছে 50, ব্রেথ হচ্ছে 30, তাহলে ক্ষেত্রফল হয়ে যাবে 1500 বর্গ মিটার। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। এর পরের প্রশ্ন, তোমাদের আমি বারবার করে বলেছি যে এই টাইপের অঙ্ক থাকলে 4-5টা ঘন্টা একসাথে বাজার পর আবার কত সময় পরে বাজবে সেটা লসাগু করতে হবে, বা একটা বৃত্তাকার পথে 3-4 বন্ধু এইভাবে ঘুরছে, তাহলে কতক্ষণ পরে আবার মিলিত হবে। তার মানে কি করতে হবে, তোমাদের যে সংখ্যাগুলো দেওয়া আছে তাদের লসাগু করতে হবে। বলেছে দেখো এ বি সি বৃত্তাকার পথ ব্যবহার একই দিকে যাত্রা শুরু করলো, এ বি ও সি যথাক্রমে এত সেকেন্ড এক পাক ঘোরে। তারা যদি এক স্থান থেকে যাত্রা শুরু করে তবে কত সময় পরে আবার সেই স্থান থেকে মিলিত হবে। মনে করো এ বি এইভাবে যাত্রা শুরু করেছে, করে একজন 252 সেকেন্ডে কমপ্লিট করছে এক পাক, একজন 308 সেকেন্ডে কমপ্লিট করছে, আর একজন 198 সেকেন্ডে কমপ্লিট করছে। তারা যদি একই স্থান থেকে, মনে করো এই স্থান থেকে তারা যাত্রা শুরু করেছে, তবে কত সময় পরে তারা আবার একসাথে মিলিত হবে। তার মানে এই যে সংখ্যাগুলো দেওয়া আছে 252, 308 আর 198, এদের লসাগু বার করতে হবে। লসাগু বার করলেই তোমরা কি পাবে, উত্তর পেয়ে যাবে। কিন্তু এই লসাগু বার করলে তোমরা কি সংখ্যাটা যেটা পাবে সেটা সেকেন্ডে পাবে, এটা সেকেন্ডে পাবে, আর সেকেন্ডকে মিনিটে করতে গেলে 60 দিয়ে ভাগ করতে হয়। তো এটা তোমরা অবশ্যই মানে অঙ্কটা করে উত্তরটা কমেন্টে জানাবে। এটার লসাগু করবে, লসাগু করে 60 দিয়ে ভাগ করলে তোমরা উত্তর পাবে। বারবারই বলছি, এই টাইপের অঙ্ক থাকলে যে 3জন একসঙ্গে যাত্রা শুরু করছে, এত সময় পরে তারা সম্পন্ন, মানে এক পাক সম্পন্ন করলে কত সময় পরে মিলিত হবে, তার মানে যে সংখ্যাগুলো দিয়েছে তাদের লসাগু। আর ওই 3টি ঘন্টা পর 3 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড পর বাজতে থাকে, তাহলে তারা আবার কত সময় পরে একসাথে বাজবে, সেই অঙ্কগুলো এলসিএম করতে হয়। তো এই টাইপের অঙ্ক যেগুলো একসাথে মিলিত হবে, একসাথে আবার ঘন্টা বাজবে, সেগুলো লসাগু। পরের প্রশ্ন, এক ব্যক্তি 18 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঘোড়ায় চড়ে 7 কিলোমিটার পর সে ঘোড়া পরিবর্তন করার জন্য 6 মিনিট থামে। সে 90 কিলোমিটার পথ কতক্ষণে যাবে? ওই ব্যক্তির গতিবেগ হচ্ছে 18 কিলোমিটার প্রতি ঘন্টা, 18 কিমি পার আওয়ার। ডিস্টেন্স কত যাচ্ছে, 90। এখন সে যদি না থেমে যেত তাহলে তার টাইম লাগতো, টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড 18, তার টাইম লাগতো 5 আওয়ার। ঠিক আছে, সে যদি না থেমে যেত, বাট সে 7 কিলোমিটার পর থামছে। টোটাল যাচ্ছে 90 কিলোমিটার, সে থামছে 7 কিলোমিটার পর। তার মানে সে কতবার থামবে, দেখো 7 × 12 = 84 ভাগশেষ 6, সে 12 বার থামবে। 12 বার থেমে গেলে সে 84 কিলোমিটার যাবে। তার পরের বারে সে কিন্তু কোথায়, সে তার গন্তব্যস্থল 90-এ পৌঁছে যাবে, তার আর থামার দরকার নেই। তার মানে সে 12 বার থামছে তার যাত্রাপথে। কারণ সে যদি 13 বার থামতো তাহলে কত হতো, 91 কিলোমিটার, মানে তার সে যাচ্ছে 90, তার থেকে বেশি হয়ে যাচ্ছে। আমাদের কি করতে হবে, সে যতটা যাবে তার আগে পর্যন্ত সে কতবার থামছে। তো 84 কিলোমিটার পর্যন্ত সে 12 বার থামছে। আর একবার থামলে সে কত মিনিট থামে, 6 মিনিটে। একবারের জন্য সে 6 মিনিট থামে, তাহলে 12 বারের জন্য সে কতবার থামবে, 12 বারের জন্য সে থামবে 12 × 6 72 মিনিট। তো এমনি যেতে তার টাইম লাগে 5 ঘন্টা, আর থামার জন্য আরও এক্সট্রা লাগছে 72 মিনিট। 72 মিনিট মানে হচ্ছে 1 ঘন্টা 12 মিনিট। তো টোটাল তার সময় লাগবে 6 ঘন্টা 12 মিনিট, কারণ এই দিকে 5 ঘন্টা আর থামার জন্য লাগছে 1 ঘন্টা 12 মিনিট। তো টোটাল সে কত মিনিট লাগবে, তার 6 ঘন্টা 12 মিনিট। একজন অসাধু ব্যবসায়ী জাল বাটখারা ব্যবহার করে কোনো দ্রব্যের ক্রয় ও বিক্রয় উভয় ক্ষেত্রে 10% করে ঠকায়, তার মোট লাভের শতকরা হার কত? তো এই টাইপের অঙ্ক যখন যখন পার্সেন্টেজের চেঞ্জ হবে, তো তোমাদের বলেছিলাম এই ফর্মুলা, সাকসেসিভ পার্সেন্টেজ চেঞ্জ, পর যখন শতকরার পরিবর্তন হয় তখন এই ফর্মুলা ইউজ করবে। তো প্রথম ক্ষেত্রে সে কী করছে, 10% ঠকাচ্ছে, পরের বারেও সে 10% ঠকাচ্ছে, তাহলে এক্সের ভ্যালু 10 হবে, ওয়ের ভ্যালু 10 হবে, 10 × 10
বাই 100, তাহলে এই শূন্য ক্যান্সেল হলো, 10 + 10 20, 20 + 1 কত হবে, 1 × 1 21%, তার লাভের পরিমাণ কত হবে 21%। পরের প্রশ্ন, 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন একটি স্থানে পৌঁছাতে 60 কিলোমিটার ঘন্টা বেগে ধাবমান অপর একটি ট্রেন থেকে এত ঘন্টা বেশি সময় নেয়। তো দুটো ট্রেন 1 আর হচ্ছে ট্রেন 2, এদের গতিবেগ, একজনের গতিবেগ ট্রেন 1-এর 40 কিলোমিটার প্রতি ঘন্টা আর একজনের 60 কিলোমিটার প্রতি ঘন্টা। এখন যদি এটাকে আমি ছোট করি, 20 দিয়ে ভাগ করলে দেখো এটাকে তুমি 2 পাবে, এটাকে 3 পাবে। তার মানে স্পিডের অনুপাত পেলে প্রথম ট্রেনের ক্ষেত্রে স্পিডের অনুপাত 2, দ্বিতীয় ট্রেনের গতিবেগ বেশি, স্পিডের অনুপাত 3। তাহলে আমি তোমাদের বলেছি যখন ডিস্টেন্স কনস্ট্যান্ট তখন স্পিড হচ্ছে টাইমের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, অর্থাৎ টাইম হচ্ছে গতিবেগের সঙ্গে ব্যস্তানুপাতিক, গতিবেগ যেটা হবে টাইম তার অপোজিট হবে। তো এই ক্ষেত্রে টাইম কি হয়ে যাবে, দ্বিতীয়টার স্পিড প্রথমটির কী হয়ে যাবে, টাইম হয়ে যাবে। তো যার স্পিড 2 অনুপাত তার টাইম লাগবে 3 অনুপাত, যার টাইম লাগছে মানে যার স্পিড 3 অনুপাত তার টাইম লাগবে 2 অনুপাত, অর্থাৎ গতিবেগ বেশি টাইম কম, গতিবেগ কম টাইম বেশি। তো দেখো দ্বিতীয় ট্রেনে কতটা কম লাগছে, 1 অনুপাত টাইম কম লাগছে, আর এই 1 অনুপাত কার বেশি লাগছে, প্রথম ট্রেনের বেশি লাগছে। তো এই 1 অনুপাতের ভ্যালু কত দেওয়া আছে, 1/2 ঘন্টা, তার মানে কত, 3/2 আওয়ার। তো 1 অনুপাতের ভ্যালু যদি 3/2 আওয়ার হয় তাহলে এই 2 অনুপাতের ভ্যালু কত হয়ে যাবে, 2 অনুপাতের ভ্যালু হবে 3/2 × 2, 3 ঘন্টা। তো দ্বিতীয় ট্রেনের ক্ষেত্রে দেখো দ্বিতীয় ট্রেনটি 60 কিলোমিটার গতিবেগে যাচ্ছে আর তার টাইম লাগছে কত, 3 ঘন্টা। তো ডিস্টেন্স কত হবে, 60 × 3, কারণ স্পিড ইন্টু টাইম হচ্ছে ডিস্টেন্স, 180 কিলোমিটার। কোথায় আছে, অপশন নাম্বার এ। তো এই স্থান দুটির মধ্যে দূরত্ব কত হবে, 180 কিলোমিটার। দেখো এই যে প্যাটার্নটা দেখছো না, এই প্যাটার্নের অঙ্ক কিন্তু পরীক্ষাতে বর্তমানে আসছে, আর এই প্যাটার্নের অঙ্ক আসলে ম্যাক্সিমাম ছেলেমেয়ে কিন্তু পরীক্ষা ভুল করে আসবে। কি বলছে দেখো, এ এবং বি একটি কাজ যথাক্রমে 20 দিন এবং 30 দিনে করতে পারে। তারা একসাথে কাজ শুরু করে কিন্তু এ 4 দিন পর চলে যায়, বি বাকি কাজ সম্পন্ন করে, কাজ শেষ করার জন্য মোট কত দিন লাগবে। তাহলে লসাগু বের করে নিতে হবে একইভাবে, এ কাজটা করছে কত দিনে, 20 দিনে, বি একই কাজ করছে কত দিনে, 30 দিনে। এখন এ আর বি এর লসাগু কত হবে, 60 হবে। তাহলে এখানে টাইম দেওয়া আছে, টোটাল ওয়ার্ক, এটা এখান থেকে এফিসিয়েন্সি বের করতে পারবে, এফিসিয়েন্সি ইকুয়াল টু কত, টোটাল ওয়ার্ক বাই হচ্ছে টাইম। তাহলে এর এফিসিয়েন্সি কত হবে, এর এফিসিয়েন্সি হয়ে যাবে 60কে 20 দিয়ে ভাগ করো 3, এ একদিনে 3টে কাজ করে, বি একদিনে কটা কাজ করবে, একইভাবে 2টো কাজ করবে। এখন বলছে তারা একসাথে কাজ শুরু করে কিন্তু এ 4 দিন পর চলে যায়, বি বাকি কাজ সম্পন্ন করে, কাজ শেষ করার জন্য মোট কতদিন টাইম লাগবে, সময় লাগবে। তাহলে এ 4 দিন পরে চলে যাচ্ছে, তার মানে তারা একসাথে 4 দিন কাজ করেছে। তো একদিনে তারা 5টা কাজ করে, 4 দিনে এ প্লাস বি কটা কাজ করবে, এ প্লাস বি 4 দিনে কটা কাজ করবে, 4 × 5 20টা কাজ করবে, ঠিক আছে। তো 60টার মধ্যে 20টা কাজ হয়ে গেছে, তো বাকি কাজ কটা থাকছে দেখো, 60 - 20 40, এই 40টা কাজ কে করবে, বি করবে। তো বি এর টাইম কত লাগবে বাকি 40টা কাজ করতে, বি একদিনে 2টো কাজ করে, তাহলে 40কে 2 দিয়ে ভাগ করো 20। তো বাকি কাজ শেষ করতে বি এর কতদিন লাগবে, 20 দিন। আর আগে তারা কতদিন কাজ করেছিল একসাথে, 4 দিন। তো আগে 4 দিন করেছিল, বাকি কাজ শেষ করতে বি এর 20 দিন লাগছে, তো টোটাল কতদিন লাগবে, 24 দিন। অপশান এ কিন্তু রাইট অ্যান্সার হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। কিছুই নেই, একদম সহজ টাইপের অঙ্ক, এই টাইপের অঙ্ক আসলে তোমরা আশা করি সেকেন্ডে করে দিতে পারবে। দেখো এই অঙ্কটা আরেকটাভাবে করা যায়, কি বলছে কাজ শেষ করার জন্য মোট কতদিন লাগবে, এ 4 দিন পর চলে যায়, বাকি কাজ বি সম্পন্ন করে। তাহলে কাজ শেষ করার জন্য টাইম লাগবে, টাইম ইকুয়াল টু কীভাবে বের করবে, টোটাল ওয়ার্ক ছিল তো 60, 4 দিন পরে কে চলে যাচ্ছে, 4 দিন পরে এ চলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটা থেকে মাইনাস করো, যখন পরে হবে 4 দিন কাজ শুরু করার পরে চলে যাবে, তখন আমরা মোট কাজ থেকে যে চলে যাচ্ছে সে তার কর্মক্ষমতাকে মাইনাস করে দেবো। তো এ চলে যাচ্ছে কতদিন আগে, পরে 4 দিন পরে, তো -4 করো, বাই নিচে কী হবে, বি এর এফিসিয়েন্সি, তো বিটা রাখো এখানে, কোনো ব্যাপার নেই। তো 60 মাইনাস এ 4 দিন পরে চলে যাচ্ছে, আর এর এফিসিয়েন্সি কত, 3, তাহলে এখানে কী করো 4 × 3, বাকি কে কাজ করছে, বি করছে। তো 3 × 4 = 12, 60 থেকে 12 মাইনাস করলে 48/2, তার মানে কত হচ্ছে, 24 দিন। তো এটা এইভাবেও কিন্তু করতে পারে, এটা হচ্ছে লেটেস্ট কিন্তু টেকনিক তোমাদের শেখালাম। তাহলে কাজ শেষ করার জন্য মোট কত দিন লাগবে, 24 দিন লাগবে। আবারও বলছি, টোটাল কাজ কত ছিল, 60 ছিল,
তারা একসাথে কাজ শুরু করে, কিন্তু এ 4 দিন পরে চলে যাচ্ছে, তো যে চলে যাচ্ছে তাকে মাইনাস করে দাও, দিয়ে বাকি কে থাকছে বি, তো বিটা নিচে লিখলাম। ঠিক আছে, তো 4 দিন পরে চলে যাচ্ছে, আর 4 দিনে বি কটা কাজ করে, 12টা কাজ, তো 60 থেকে 12 মাইনাস করে বি এর এফিসিয়েন্সি দিয়ে ভাগ করলে আমাদের মোট যে সময় সেটা আমাদের বেরিয়ে আসবে। পরের অঙ্ক দেখো, সেম টাইপের অঙ্ক। কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে 4 বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে। তার মানে এখানে কি হচ্ছে, 4 বছরে এটা দ্বিগুণ হচ্ছে, তাহলে আমি এখানে 2 লিখলাম। কত বছরে 4 গুণ হবে সেটা আমাদের বার করতে হবে। তো 4 গুণ মানে এই 4টাকে আমরা 2-এর পাওয়ারে লিখবো, এখানে 2 গুণ ছিল তাই 4টাকে আমরা 2-এর পাওয়ারে লিখবো। তো 4টাকে 2-এর পাওয়ারে লিখলে কী হয়, 2 টু দ্য পাওয়ার 2, তো 2-এর পাওয়ার 2 হলে তো 4 হয়। তো এখানে দেখো পাওয়ারে কি পেয়েছি, 2 পেয়েছি, তো এই 2 আর এই যে বছরটা দেওয়া আছে গুণ করে দাও, কি হচ্ছে 4 দুগুণে 8 বছর, তাহলে 8 বছরে 4 গুণ হবে। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো সেম টাইপের অঙ্ক, এক্ষুনি যে অঙ্কগুলো আমরা করলাম সেই টাইপের অঙ্ক, জাস্ট একটু ঘোরানো আছে। বলছে 12,000 টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হয়। তাহলে আমাদের যে টাকাটা দেওয়া আছে আসল সেটা কত, 12,000 টাকা। তাহলে 12,000 টাকা 5 বছরে, সেম অঙ্ক, 5 বছরে কী হচ্ছে, দ্বিগুণ হচ্ছে। তো 20 বছরে ওই টাকা কত হবে। এখন দেখো এখানে বছরটা বলা আছে, আগে আমরা বছর বের করছিলাম, এখন এখানে 2-এর পাওয়ারে কত রাখলে তার সাথে 5 গুণ করলে আমরা 20 পাবো। দেখো 5-এর সাথে তোমরা যদি 4 গুণ করো তাহলেই কিন্তু তোমরা 20 পাবে, 5-এর সাথে 4 গুণ করলেই 20 হয়। তার মানে আমাদের এখানে 2-এর পাওয়ারে 4 রাখতে হবে, তাহলে সেই 4 আর 5 গুণ করলে আমরা 20 পাবো। তো দেখো 2-এর পাওয়ারে 4 রেখেছি মানে 2 টু দ্য পাওয়ার 4, তাহলে কত হচ্ছে, 2 টু দ্য পাওয়ার 4 মানে কত হয়, 16। 2-এর পাওয়ার 4 মানে মনে রাখবে, 2-এর পাওয়ার 4 মানে হচ্ছে 2কে 4 বার গুণ করতে হবে, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তার মানে 20 বছরে, 5 বছরে যেটা দ্বিগুণ হচ্ছে 20 বছরে সেটা 16 গুণ হবে। এখন আমাদের আসল ছিল 12,000 টাকা, তাহলে আসলের 16 গুণ করো, তোমাদের উত্তর চলে আসবে। তো এই 12 আর 16 গুণ করলে তোমরা পাবে হচ্ছে 192, তার পিঠে 3টে শূন্য বসিয়ে দাও, তো অপশান কী হবে, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো এইখানে কিন্তু কোনো ক্যালকুলেশন করতে হলো না, কোনো সূত্র আমরা অ্যাপ্লাই করলাম না, জাস্ট আমরা ট্রিক্সের মাধ্যমে অঙ্কটা সমাধান করে ফেললাম, কোনো সূত্র অ্যাপ্লাই করার দরকার নেই। একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় 100 জন ছাত্রের গণিতের নম্বরের গড় নির্ণয় করার সময় ভুলবশত একজনের নম্বর 56 এর স্থলে 66 ধরায় গড় পাওয়া গেল 50। তাহলে ওই স্কুলে বিদ্যালয়, ওই বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা 100 জন। এখন একজনের নাম্বার যে পেয়েছিল 56, সেখানে কি ধরা হয়েছে, 66 ধরা হয়েছে। কত বেশি ধরা হয়েছে বলো তো, 10 বেশি ধরা হয়েছে। পেয়েছে 56 কিন্তু কাউন্ট করা হয়েছে কত, 66, 10 বেশি ধরে ফেলেছে। এর জন্য গড় হয়েছে কত, 50। তাহলে 100 জনের নম্বরের সমষ্টি কত হয়ে যাবে, 100 গুণিতক 50, কারণ একজন যদি গড় যদি 50 হয় তাহলে 100 জনের সমষ্টি বের করার সূত্র কি, 100 ইন্টু যতজন আছে সেই গড় দিয়ে গুণ করে দিলে সমষ্টি বেরিয়ে আসবে। তো এত হচ্ছে সমষ্টি। এবারে দেখো প্রাপ্ত নম্বরে প্রকৃত গড় বের করতে গেলে আমাদের কি করতে হবে, শর্ট ট্রিক্সে যদি করতে চাও তাহলে এখানে কত বেশি হয়েছে, 10 বেশি ধরা হয়েছে, 10 এখান থেকে বিয়োগ করে দাও, আর কতজন ছেলে মেয়ে ছিল, 100 জন ছাত্রছাত্রী, তো 100 দিয়ে ভাগ দাও। কেন হচ্ছে ডিটেলস দেখাচ্ছি, কোনো ইস্যু নেই। দেখো 100 আর 50 গুণ করলে তোমরা পাবে 5000, আর 5000 থেকে 10 বিয়োগ করলে 4990 ভাগ 100, ক্যালকুলেশন করলে পাবে 49.9। তাহলে নম্বরে প্রকৃত গড় কত, 49.9। এটা তোমাদের শর্ট ট্রিক্স, বেসিকটা তোমাদের দেখাচ্ছি। দেখো বেসিক থেকেই কিন্তু ট্রিক্সটা আসে। এখানে কিভাবে করলাম, গড় বলা আছে 50, তাহলে 100 জনের নম্বরের সমষ্টি কত হবে, 100 ইন্টু 50। ভুলবশত 10 বেশি ধরা হয়েছে, পেয়েছে 56, ধরেছে কত, 66, তাই জন্য 10 মাইনাস করে 100 দিয়ে ভাগ করলে আমরা ওই নম্বরের প্রকৃত গড়টা পেয়ে যাই। এখন বেসিকভাবে তোমাদের দেখাবো এক্স ধরে নাও নম্বরের প্রকৃত গড় ছিল এক্স, তাহলে 100 জন ছাত্রের নাম্বারের যে সমষ্টি কত হবে, 100 ইন্টু এক্স, বাট ভুলবশত কত হয়ে গেছে, গড় 50, তাহলে 100 জনের নাম্বারের সমষ্টি কত হবে, 50 হলে 100 ইন্টু 50। তো এই ডিফারেন্সটা কেন হচ্ছে, দেখো 100 গুণিতক 50 মাইনাস 100 গুণিতক এক্স, এটা হচ্ছে কেন, এই ডিফারেন্সটা হচ্ছে সে পেয়েছিল 56 কিন্তু ধরা হয়েছে 66, অর্থাৎ 66 থেকে 56 বিয়োগ করো, তো এই জন্য ডিফারেন্সটা হচ্ছে 10 বেশি ধরা হয়েছে।
তো এদের মধ্যেও ডিফারেন্স কত হবে? 10 হবে। তার মানে উভয় পক্ষ থেকে তুমি যদি 100 কমন নাও তাহলে কী পাবে এই সাইডে? 50 মাইনাস এক্স। এখন 10 দিয়ে কাটলে 10 1 10, 10 10 100। তো এই সাইডে কত হচ্ছে? 10 ইন্টু 50 মানে 500 মাইনাস 10x, এই সাইডে থাকছে কত? 1। এখন এই একটা সাইড চেঞ্জ করিয়ে এই সাইডে নিয়ে আসলে কী পাবে দেখো? 10x ইকুয়াল টু আমরা লিখতে পারি এই 1 থেকে 500 বিয়োগ হলে 499। এখন x ইকুয়াল টু 499কে 10 দিয়ে ভাগ করলে তোমরা পাবে 49.9। এইভাবেও করতে পারো। পরের অঙ্কটা কি বলছে দেখো? 75 মিটার লম্বা একটি ট্রেন 40 কিলোমিটার ঘন্টা গতিতে আর 60 কিলোমিটার ঘন্টা বেগে বিপরীত দিক থেকে আসা 100 মিটার লম্বা অপর একটি ট্রেনকে কত সময়ে অতিক্রম করবে? যখন দুটো ট্রেন, দেখো একটা ট্রেন এই দিক থেকে যাচ্ছে, কত মিটার লম্বা? 75 মিটার লম্বা, কত গতিবেগে? 40 কিমি পার আওয়ার। অপর একটা ট্রেন এই দিক থেকে আসছে, যার গতিবেগ হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার আর লম্বা কত? 100 মিটার লম্বা। তো যখন দুটো ট্রেন একে অপরকে অতিক্রম করে তখন ট্রেন দুটো কী করে? একে অপরের যে দৈর্ঘ্যটা দেওয়া আছে সেটা কিন্তু অতিক্রম করে। তো টোটাল যে লেন্থ মানে ডিস্টেন্স কতটা কভার করে? দুটো ট্রেনের যে লেন্থ দেওয়া আছে সেই লেন্থের যে যোগফলটা সেটা কিন্তু কভার করে। তো ডিস্টেন্স এখানে কত হয়ে যাবে? তো ট্রেন দুটো কতটা লেন্থ কভার করছে? 100 প্লাস 75। তো দুটো ট্রেন কিন্তু যখন একে অপরকে অতিক্রম করবে তখন কিন্তু তারা 175 মিটার ডিস্টেন্স অতিক্রম করবে। আর যখন একে অপরের বিপরীত দিকে যাবে তখন স্পিডটা কী হবে? রিলেটিভ স্পিড কী হবে? যোগ হয়ে যাবে। একজন যাচ্ছে 40-এ, একজন যাচ্ছে 60-এ, তো রিলেটিভ স্পিড কত হবে? 40 প্লাস 60, তার মানে 100 কিমি পার আওয়ার। তো এখানে আমরা মিটার পার সেকেন্ডে করে দেবো। তো 100 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে। তো আমরা স্পিড পেয়ে গেলাম, ডিস্টেন্স পেয়ে গেলাম, আমাদের টাইমটা বের করতে হবে। তো টাইম টি ইকুয়াল টু কি? ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত? 175, স্পিড কত? 100 ইন্টু 5/18, তার মানে 500/18। তো 18টা পাল্টি খেলে কোথায় যাবে? উপরে যাবে। এটা ক্যালকুলেশন করলে তোমরা উত্তর পাবে 6.3 সেকেন্ড। তো অবশ্যই তোমরা বাড়িতে ক্যালকুলেশনটা করবে। কোন ক্যালকুলেশনটা কি বললাম? 175 গুণিতক 18, নিচে তোমরা পাবে 500, মানে এটাকে এইভাবে লিখে রাখো 5 গুণিতক 100। এটা ক্যালকুলেশন করলে তোমরা 6.3 সেকেন্ড পাবে। তো ক্যালকুলেশনটা একটু বাড়িতে করে নিও। পরের অঙ্কটা দেখো, খুব একটা ভালো টাইপের অঙ্ক। এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষাতে থাকে। কি বলছে? এক্স ও ওয়াই পাইপ একটি ট্যাঙ্ক যথাক্রমে এত মিনিটে, 60 মিনিটে আর 75 মিনিটে পূর্ণ করে। ট্যাঙ্কের তলায় একটি নিকাশি পাইপ দিয়ে ট্যাঙ্কটি খালি করা যায়। 3টি পাইপ একসঙ্গে খোলা হলে ট্যাঙ্কটি 50 মিনিটে পূর্ণ হয়। তাহলে ট্যাঙ্কের তলায় আরেকটি নিকাশি পাইপ আছে, সেই পাইপ দিয়ে ট্যাঙ্কটি খালি করা যায়। এখন এক্স ওয়াই কী করে? ভর্তি করে। আর একটা পাইপ আছে সেটা খালি করে, সেটা আমরা ধরে নিলাম খালি করা পাইপটা হচ্ছে জেড। তো জেড পাইপ খালি করে। এখন 3টে পাইপ যদি একসঙ্গে খোলা হয় তখন ট্যাঙ্কটি 50 মিনিটে পূর্ণ হয়। তো নিকাশি পাইপ দিয়ে কতক্ষণে ট্যাঙ্কটি খালি হবে? কিছু নেই অঙ্কে। দেখো, এক্স পাইপটি কত মিনিটে? 60 মিনিটে পূর্ণ করে। ওয়াই পাইপটি কত মিনিটে ট্যাঙ্ক পূর্ণ করে? 75 মিনিটে। আর যখন 3টে পাইপ একসঙ্গে খোলা হয়, এক্স প্লাস ওয়াই প্লাস, আমি এখানে জেডের মাথায় মাইনাস দিলাম কারণ জেড পাইপটা কী করে? ট্যাঙ্ক খালি করে। তো এটা কত মিনিটে পূর্ণ করে? 50 মিনিটে। এখন ওই ট্যাঙ্কের ক্যাপাসিটি বের করতে গেলে আমাদের কি করতে হবে? এই 60, 75 আর 50 এদের এলসিএম নিতে হবে, লসাগু করতে হবে। তো এদের লসাগু তোমরা কত পাবে? এদের লসাগু পাবে হচ্ছে 300। তার মানে ওই ট্যাঙ্কের ক্যাপাসিটি আমরা ধরে নিলাম 300 লিটার। তো যদি এক্স পাইপটি 60 মিনিটে পূর্ণ করে তাহলে 1 মিনিটে কত লিটার পূর্ণ করে? 1 মিনিটে 5 লিটার পূর্ণ করে। ওয়াই পাইপটি যদি 75 মিনিটে যদি ট্যাঙ্ক ভর্তি করে তাহলে 300 লিটার ভর্তি করতে তার কত, মানে 1 মিনিটে সে কত লিটার ভর্তি করবে? 75 ইন্টু 4 করলে, মানে 300কে 75 দিয়ে ভাগ করবে, কত পাবে? 4 লিটার। আর এক্স প্লাস ওয়াই প্লাস জে 3টে পাইপ যখন একসঙ্গে খোলা হচ্ছে তখন 50 মিনিটে ভর্তি হচ্ছে। তো 300 লিটার যদি 50 মিনিটে ভর্তি হয় তো 1 মিনিটে কতটা ভর্তি করবে? এরা 1 মিনিটে 6 লিটার ভর্তি করবে। এখন দেখো এখানে এক্স প্লাস ওয়াই তারা একসাথে কত লিটার ভর্তি করছে বলো তো? 1 মিনিটে 5 আর 4 9 লিটার। বাট এখানে জেড পাইপটা কী করছে? এক্স প্লাস ওয়াই তো 9 লিটার ভর্তি করছে, বাট জেড পাইপ কী করছে? কিছু খালি করছে। কতটা খালি করছে? জেড পাইপ খালি করবে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস, জেডের মাথায় মাইনাস, কত করছে? এরা একসঙ্গে 6। তো এখান থেকে এক্স ওয়াইয়ের ভ্যালু বাদ দিলে, তো 9 থেকে 6 বিয়োগ করলে তোমাদের যে জেড পাইপ 1 মিনিটে 3 লিটার খালি করে। তো বলছে কতক্ষণে ট্যাঙ্কটি খালি করবে? যে টোটাল হচ্ছে 300 লিটার, আর জেড পাইপ যদি 1 মিনিটে 3 লিটার খালি করে তাহলে 300 লিটার খালি করতে তার কত টাইম লাগবে? 300/3। তো কত হচ্ছে? 100 মিনিট কিন্তু টাইম লাগবে। তো জেড পাইপটি 100 মিনিটে ওই ট্যাঙ্কটি খালি করতে পারবে।
তো গাইস এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 15টি অঙ্ক। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে অবশ্যই তাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক ভিডিওটি শেয়ার করে দিও, আর ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবে না। তো গাইস থ্যাংক ইউ, বাই বাই।